হ্যালো এভরিওয়ান। তো ফার্স্ট টপিক ডিসকাশন করব নিওনেটাল রিফ্লেক্স। তো রিফ্লেক্স হলো একটা ইনভলিউন্টারি রেসপন্স টু এ স্টিমুলাস। যদি কিছু একটা স্টিমুলাস দেওয়া হয় তো সেটার এগেনস্টে যে একটা ইনভলিউন্টারি রেসপন্স পাওয়া যায় সেটা হলো নিওনেটাল রিফ্লেক্স। এটা নিওনেটদের ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে? তো হচ্ছে যে ফার্স্ট রিফ্লেক্স ব্লিঙ্কিং। তো ইমেজটা দেখে রিলেট করতে পারো যে এই যে হচ্ছে দেখো আইটাকে হচ্ছে যে ব্লিঙ্ক করেছে। তো এক্ষেত্রে হচ্ছে বেবিকে যদি একটা ফ্ল্যাশ অফ লাইট যদি দেয়া হয়, তাহলে মানে হঠাৎ করে চোখে যদি আলো ফেলে দেওয়া হয় তাহলে সে ইমিডিয়েটলি ওটা হচ্ছে যে ক্লোজ করবে আইটা। তো এটাই হচ্ছে যে ব্লিঙ্কিং রিফ্লেক্স, ঠিক আছে? তো যদি কিছু ফ্ল্যাশ অফ লাইট যদি দেওয়া হয় যখন হচ্ছে সে যখন ক্লোজ করছে আইটা, তো সেটাকে বলছে ব্লিঙ্কিং রিফ্লেক্স। নেক্সট থাকছে রুটিং রিফ্লেক্স। তো এটাও তাই, ইমেজটাতে দেখো যে যদি বেবি যদি সাইড অফ দ্য মাউথ যদি টাচ করা হয়, তো যে সাইডে টাচ করা হবে সেই সাইডে বেবি তার হচ্ছে হেডটাকে টার্ন করবে। তো এইটা হলো যে রুটিং রিফ্লেক্স, ঠিক আছে? এটা ডিসঅ্যাপিয়ার হয় 3 to 4 মান্থে। তো রুটিং রিফ্লেক্সটা হলো যদি সাইড অফ মাউথে যদি টাচ করা হয় তাহলে বেবি হচ্ছে তার হেডটা ওদিকে টার্ন করবে। আর এটা অ্যাডবার থেকে তো পাওয়া তো যাচ্ছে, এটা ডিসঅ্যাপিয়ার হচ্ছে 3 to 4 মান্থ অফ এজে হচ্ছে এটা ডিসঅ্যাপিয়ার হয়। নেক্সট থাকছে সাকিং রিফ্লেক্স। সাকিং রিফ্লেক্স কি, যদি বেবিকে কিছু যদি অবজেক্ট দেওয়া হয় বা বেবি দেখো আঙুলটা হচ্ছে তার যেটাই তার মুখের কাছে দেবে সে সেটাকে হচ্ছে বেবি যখন সেটাকে সাক করবে, এটা হচ্ছে সাকিং রিফ্লেক্স। তো এইটা ডিসঅ্যাপিয়ার হয় 3 to 4 মান্থে। নেক্সট আছে সোয়ালোয়িং রিফ্লেক্স। সোয়ালোয়িং রিফ্লেক্স এটা হচ্ছে যে যদি বেবির মাউথে কিছু যা কিছু দেবে বেবি সেটাকে হচ্ছে আগেটা কি বললাম সাক করছিল, এটাতে হচ্ছে বেবি সেটাকে হচ্ছে সোয়ালো করবে, খেয়ে নেবে, ঠিক আছে? এই রিফ্লেক্স হচ্ছে পার্মানেন্ট, এটা আমাদের ক্ষেত্রেও দেখা যায়। আচ্ছা, তো নেক্সট রিফ্লেক্স হচ্ছে টনিক নেক রিফ্লেক্স। তো টনিক নেক রিফ্লেক্সটা কি, ইমেজটা দেখে রিলেট করো। তো যদি বেবির যদি হেডটাকে যদি টার্ন করা হয় ওয়ান সাইডে, তো যে সাইডে টার্ন করা হবে সেম সাইডটাতে এক্সটেন্ড করবে আর অপোজিট সাইডে ফ্লেকশন করবে। তো এটা কিরকম ভাবে হচ্ছে যে টনিক নেক রিফ্লেক্স, তাহলে হচ্ছে যে হচ্ছে কি হবে যে বেবি তাকে ইমেজটাতে যেদিকে হচ্ছে যে মাথাটাকে ঘুরিয়েছে লেফট সাইডে যেদিকে মাথাটা ঘোরায়, তাহলে ওই লেফট সাইডের হাতটাই হচ্ছে বেবি হচ্ছে এক্সটেন্ড করবে, ছড়িয়ে রাখবে। আর তার অপোজিট সাইডে রাইট সাইডে যেটা হ্যান্ড থাকবে সেটাকে হচ্ছে ফ্লেকশন করবে। তো এটাই আছে, যদি হেড যদি টার্ন করা হয় ওয়ান সাইডে তাহলে হচ্ছে সেম সাইডটাতে এক্সটেনশন করবে আর অপোজিট সাইডে হচ্ছে বেবি হচ্ছে ফ্লেকশন করবে। নেক্সট থাকছে গ্র্যাবস রিফ্লেক্স। তো গ্র্যাবসটা কি, বেবির হাতে যদি কিছু দেওয়া হয় বেবি সেটাকে হচ্ছে ধরবে। গ্র্যাবস মানে কি, কোনো গ্র্যাবস কিছু করেছে, বেবি হচ্ছে কিছু ধরেছে। তো এটা দুটো, একটা হচ্ছে পামার আর একটা হচ্ছে প্লান্টার। তো পামার মানে যেটা পামে পাওয়া যায়, মানে এটা হাত পাওয়া যায়। তো যদি কিছু অবজেক্ট বা আঙুল যদি বেবি যদি হাতে যদি রাখো, বেবি সেটাকে হচ্ছে গ্র্যাবস করবে, ভালো করে ধরবে। তো সেটা হচ্ছে পামার রিফ্লেক্স, যেটা ডিসঅ্যাপিয়ার হয় 4 মাসে, ঠিক আছে? আর প্লান্টার রিফ্লেক্সটা হলো যে প্লান্টার মানে হচ্ছে প্লান্টার সারফেস মানে হলো পায়েতে, সোল এরিয়াতে দেখা যায়, পায়ের তলাতে। তো এইটা হচ্ছে যদি পায়ের তলাতে যদি কিছু দেওয়া হয় তাহলে সেটাকে হচ্ছে বেবি হচ্ছে আঙুলগুলো ওই হচ্ছে বেবি যেগুলো এই আঙুলগুলো থাকবে সেগুলোকে হচ্ছে বেবি ফ্লেক্স করবে, ঠিক আছে? সেটাকে ধরার জন্য। তো এটাই হচ্ছে প্লান্টার রিফ্লেক্স, যেটা হচ্ছে ডিসঅ্যাপিয়ার হয় 8 মান্থে। নেক্সট থাকছে মোরো রিফ্লেক্স। তো মোরো রিফ্লেক্সটা হলো চেঞ্জিং পজিশন ফ্রম সেমি সিটিং 45 ডিগ্রি টু অ্যালাউ দ্য হেড ট্রাঙ্ক ড্রপ ব্যাক 30 ডিগ্রি, ঠিক আছে? তো বেবির যদি মোরো রিফ্লেক্সটা কি হয়, যদি বেবির যদি পজিশনটা যদি হঠাৎ করে চেঞ্জ করায়, মানে ধরো বেবি হচ্ছে বসে আছে, বেবিকে হঠাৎ করে ওই যে বসে থাকার সময় যে পিঠে তো হচ্ছে সাপোর্ট দিয়ে রাখছি, কারণ কি হচ্ছে যে 3 মাসের আগে তো হেড তো সোজা হয় না। তো বেবির যে ওই ঘাড়টাকে হচ্ছে ধরে রাখছি, এবার হাত হঠাৎ করে আমি যদি হাতটা যদি ছেড়ে দিই তাহলে কি হবে, বেবির যে এই ঘাড়টা সেটা হচ্ছে ড্রপ করবে, ঠিক আছে? তাহলে বলছে কি যে চেঞ্জিং পজিশন ফ্রম সেমি সিটিং টু অ্যালাউ দ্য হেড ট্রাঙ্ক ড্রপ ব্যাক টু 30 ডিগ্রি। তাহলে বেবিকে বসে থাকার সময় যদি আমি ঘাট যদি হঠাৎ করে যদি ছেড়ে দিই তাহলে বেবি কি ঘাড়টা কাত করে পড়ে যাবে, হেডটাকে হচ্ছে হবে। তো এই রিফ্লেক্সটা আমি যদি দিই তখন বেবির মধ্যে কি দেখা যাবে, তো যদি বেবির এই পজিশনটা চেঞ্জ যদি করা হয় সেমি সেটিং থেকে হচ্ছে যে 30 ডিগ্রিতে, তাহলে ফার্স্ট দেখা যাবে অ্যাবডাকশন। তো অ্যাবডাকশন মানে কি, মানে হচ্ছে যদি কিছু আমাদের কাছে দূর থেকে কোনো কিছু কাছ থেকে যদি দূরে চলে যায় সেটাকে বলে অ্যাবডাকশন।
প্লাস হচ্ছে এক্সটেনশন অফ আর্ম। তো দেখো ইমেজটাতে দেখো তাই হয়েছে, যে হাতগুলো তার হচ্ছে তার যে বডি যে সেন্টার সেখান থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। তো সেই জন্যই এটাকে বলছে অ্যাবডাকশন। আর হচ্ছে দেখো আঙুলগুলোকে সব এক্সটেনশন করে, তাহলে অ্যাবডাকশন আর এক্সটেনশন অফ আর্ম মানে কি, মানে বডি থেকে হচ্ছে তার হাত দুটোকে এরকম সে ছড়িয়ে দেবে। আর কি হবে, অ্যান্ড ফ্যানিং অফ ফিঙ্গার মেক সি শেপ উইথ থাম অ্যান্ড ইন্ডেক্স ফিঙ্গার। তো ইমেজটাতে দেখো যে তার যে ইন্ডেক্স ফিঙ্গার আর যে থাম ফিঙ্গার সেই দুটোর মধ্যে একটা সি শেপ সে হচ্ছে ফর্ম করবে। তাহলে কি এটাতে কি স্টিমুলাস দিল, অ্যাবডাকশন হলো আর এক্সটেনশন হলো অফ আর্ম, আর হচ্ছে যে আঙুলগুলোকে ছড়িয়ে দিয়ে থাম্ব আর ইন্ডেক্স ফিঙ্গারের মধ্যে একটা সি শেপ ফর্ম করবে। আর তারপরে এটা করার পর ফলোড বাই অ্যাডাকশন অ্যান্ড ফ্লেকশন, মানে অ্যাডাকশন মানে হচ্ছে আবার কোনো কিছু যখন কাছে চলে নিয়ে আসে, তার মানে ওই বডি থেকে আর্মটা হচ্ছে যে হাত পা গুলো তো সব ছড়িয়ে নিচ্ছে দূরে সেন্টার বডি থেকে, অ্যাবডাকশন হয়েছে। এইবার সেটা হচ্ছে অ্যাডাকশন করবে, আবার পুনরায় হাত দুটো তার বডির কাছে নিয়ে আসবে আর হচ্ছে ফ্লেক্স করবে হাতটা, ঠিক আছে। তাহলে মোরো রিফ্লেক্স কি হলো, বেবির যদি পজিশনটা যদি আমার যদি চেঞ্জ করি, ঠিক আছে, মানে হচ্ছে সেমি সিটিং থেকে যদি 30 ডিগ্রিতে যদি নিয়ে আসা হয়, তখন হচ্ছে বেবি তার হাত দুটোকে হচ্ছে ছড়িয়ে দেবে, যেটাকে বলছে অ্যাবডাকশন, আর হচ্ছে যে এক্সটেনশন অফ আর্ম, আর ফিঙ্গার গুলোকে ফ্যানিং করবে, আর একটা সি শেপ ফর্ম করবে থাম্ব ফিঙ্গার আর ইন্ডেক্স ফিঙ্গারের মধ্যে। আর এটা করার পর এটা হবে ফলোড বাই অ্যাডাকশন অ্যান্ড ফ্লেকশন। এটা হচ্ছে মোরো রিফ্লেক্স। এই মোরো রিফ্লেক্সটা ডিসঅ্যাপিয়ার হয় 3 to 4 মান্থ অফ এজেতে নিওনেটেড। ওকে, এবার নেক্সট থাকছে স্টেপিং রিফ্লেক্স। তো ইমেজটা দেখে রিলেট করো যে স্টেপিং রিফ্লেক্স। তো এইটার আর একটা নাম হচ্ছে ডান্সিং রিফ্লেক্স, ঠিক আছে। যে ইমেজটাতে দেখো যে হচ্ছে ডান্সিং লাইক আছে, তো এটাকে বলছে ডান্সিং রিফ্লেক্স। এবার কি হবে এটাতে, অ্যাটেম্পট ওয়াক আর 1 ফুট ফ্রন্ট, ঠিক আছে, মানে বেবিকে যদি তুমি যদি ফ্লোরে যদি বেবি যদি নিয়মিত যদি পা ধরে তুমি যদি ফ্লোরে যদি টাচ করো, তাহলে যে যেমন হচ্ছে যে হাঁটে সেরকম বেবি হচ্ছে যে অ্যাটেম্প্ট করতে চাইবে ওয়াক 1 ফুট ফ্রন্ট, একটা পা এগিয়ে আর একটা পা এগিয়ে হচ্ছে যেতে চাইবে। তো এই জন্য যেহেতু স্টেপের মতো করে যেতে চাইছে, তাই এটাকে বলছে স্টেপিং রিফ্লেক্স। আর এটা আর একটা নাম হচ্ছে ডান্সিং রিফ্লেক্স। এটা ডিসঅ্যাপিয়ার হয় 3 to 4 মান্থে। নেক্সট থাকছে সুইমিং রিফ্লেক্স। তো সুইমিং রিফ্লেক্সটা কি, যে বেবি যদি প্লেস করি ফেস ডাউন ইন ওয়াটার অফ পুল, তো ওই জলের মধ্যে যদি বেবির ফেসটাকে যদি নিচের দিকে করা হয়, তাহলে বেবি হচ্ছে প্যাডেল করবে আর কিক করবে ইন সুইম মোশনে, ঠিক আছে। এটা হচ্ছে সুইমিং রিফ্লেক্স। নেক্সট থাকছে ব্যাবেনস্কি রিফ্লেক্স। তো এখানে ইমেজটাতে দেখো ব্যাবেনস্কি রিফ্লেক্সে কি আছে, হচ্ছে যে পায়েতে একটা স্টিমুলাস দিয়েছে, কি করেছে, যদি হচ্ছে বেবি যদি যে ফুটটা সেখানে যদি হিল থেকে এই যে ফিফথ যে মেটাটার্সেল, মানে দেখো এই যে এই বুড়ো আঙুলে মানে হচ্ছে পায়ের তলা থেকে বুড়ো আঙুলের দিকে যদি একটা জে শেপের একটা যদি স্ট্রোক দেওয়া হয়, জে শেপের একটা যদি স্টিমুলাস দেওয়া হয়, কিছুই না, যদি পেনে করে যদি হচ্ছে যে পায়ের তলা এই হিল থেকে হচ্ছে একটা জে শেপের মতো বুড়ো আঙুল অব্দি যদি আনা হয়, তাহলে হচ্ছে বেবির যে ওই বুড়ো আঙুলটা সেটা ডর্সিফ্লেকশন হবে, আর বাকি আঙুলগুলো হচ্ছে যে এক্সটেন্স করবে, ঠিক আছে। তো এইটাকে বলছে যে ব্যাবেনস্কি রিফ্লেক্স, ঠিক আছে। এটা হচ্ছে গেল ব্যাবেনস্কি রিফ্লেক্স, যেটা ডিসঅ্যাপিয়ার হয় 9 মান্থ থেকে 1 ইয়ারে, ঠিক আছে। তো ব্যাবেনস্কিটাতে কি হলো, যদি পায়ের তলাতে এটা যদি জে শেপ যদি করা হয়, তাহলে কি হবে, যে প্রত্যেকটা আঙুলই হচ্ছে কি হচ্ছে এক্সটেনশন হচ্ছে, ঠিক আছে, আর বুড়ো আঙুলটা ডর্সিফ্লেকশন হচ্ছে, আর বাদ বাকি সব আঙুলগুলো এক্সটেনশন হচ্ছে। এটা হচ্ছে ব্যাবেনস্কি রিফ্লেক্স। নেক্সট আছে প্যারাসুট রিফ্লেক্স। তো প্যারাসুটটা হচ্ছে প্যারাসুট যেরকম দেখো যে হচ্ছে যে থাকে, তো এই প্যারাসুট রিফ্লেক্সটা কি ওটাকে রিলেট করে কি বলা হয়, যে যদি বেবিকে যদি হোল্ড করা হয় আপরাইট পজিশনে, মানে কি এরকম এই ফ্লোরে রেখে যদি আপরাইট মতো করে রাখা হয়, অ্যান্ড দেন কুইকলি লোয়ার ফেস ডাউন অ্যাজ ই ফলিং, মানে বেবিকে হচ্ছে যে ওরকম ফ্লোরে রাখলে না, মানে একটুখানি যদি তুলে যদি ধরে রাখো আপরাইটের মতো এরকম ভাবে, জাস্ট কোমরটা ধরে হাত পা দুটো নিচে থেকে যদি তুমি তুলে রেখে দাও ধরে, এবার তুমি হঠাৎ করে যদি আম, ফেলে দেওয়ার মতো যদি করা হয়, আর লোয়ার যদি কুইকলি লোয়ার ফেস ডাউন, মানে হঠাৎ করে মাথাটা যদি নিচের দিকে করে দেওয়া হয়, তো অ্যাজ ইফ ফলিং মানে পড়ে যাওয়ার মতো, তখন কি হবে, সেই চাইল্ড হচ্ছে যে এক্সটেন্ড করবে আর্মটা। এটা হচ্ছে একটা নর্মাল ব্যাপার, এটা কিন্তু নেভার ডিসঅ্যাপিয়ার, ঠিক আছে, আমাদের বড়দের ক্ষেত্রেও তাই। যদি হঠাৎ করেও যদি এরকম ভাবে আপরাইট পজিশনে রেখে, মানে ফ্লোরে বডি থাকবে না, কেউ ধরে রাখবে, তারপর যদি হঠাৎ করে যদি ছেড়ে দেওয়ার মতো করে দেওয়া হয়, তাহলে
আমাদের যে আমগুলো সেই মানে বোথ আমগুলো সেগুলো হচ্ছে এক্সটেন্ড করবে। তো এটা হচ্ছে প্যারাসুট রিফ্লেক্স, এটা হচ্ছে নেভার ডিসঅ্যাপিয়ার, এটা কখনোই ডিসঅ্যাপিয়ার হয় না। নেক্সট থাকছে ডলস আই রিফ্লেক্স। তো ডলস আই রিফ্লেক্সটা কি? যদি বেবির যদি হেডটা টার্ন করা হয় রাইট টু লেফটে, ঠিক আছে, বেবির যে তাহলে হচ্ছে বেবির হচ্ছে হেডটাকে আমি রাইট থেকে হচ্ছে লেফট সাইডে একটা দিক থেকে, মানে ধরো বেবি হচ্ছে রাইট সাইডে তাকিয়ে আছে, এবার যখনই রাইট সাইডে মুখটা করা থাকবে তাহলে চোখ দুটো ওই আই বল গুলো রাইট সাইডে ওই দিকেই হচ্ছে থাকবে। এবার কি করা হবে, সেই টাইমে যদি হঠাৎ করে বেবির মুখটা যদি রাইট থেকে যদি লেফটে যদি করা হয়, তখন আমরা তো হচ্ছে কি যে ঘাড়টা ঘুরিয়ে মুখটা তো ঘোরাচ্ছি, কিন্তু ওর যে ওই চোখটা যেহেতু আই বল যে ফিক্সেশন সেটা যেহেতু হয় না, তো কি হয়, আই ল্যাগ বিহাইন্ড অ্যান্ড ডাজেন্ট ইমিডিয়েটলি অ্যাডজাস্ট ইন নিউ পজিশন। এইটাই হচ্ছে ডল সাইন, মানে আমি তো ঘাড়টা তো ঘোরালাম রাইট থেকে হচ্ছে লেফটে, কিন্তু ইমিডিয়েটলি বেবি হচ্ছে যে লেফট সাইডের দিকে হচ্ছে তার যে আই বল যা চোখটাকে হচ্ছে ঘোরাতে পারবে না। কারণ কি, তাদের যেহেতু আই ফিক্সেশনটা তখন হয় না। এটাই বলছে ডলস আই রিফ্লেক্স, ঠিক আছে। ডলস আইয়ের মতো মানে হচ্ছে পুতুলের কি, যদি যেরকম যেদিকে চোখ থাকে তো একদিক থেকে একদিক ঘাড় কোনোটা যেহেতু হচ্ছে জড় বস্তু, তো ওই রকম ভাবেই চোখটা থাকে। তো এই বাচ্চাদের ক্ষেত্রেও তাই, আমি যদি রাইট থেকে লেফটে যদি টার্ন যদি করি, তাহলে কিন্তু ইমিডিয়েটলি কিন্তু চোখ কিন্তু হচ্ছে টার্ন কিন্তু হবে না। তো এটাই হচ্ছে ডলস আই রিফ্লেক্স, আর এটা ডিসঅ্যাপিয়ার হয় 3 to 4 মান্থ। তো এই গেল হচ্ছে যে সমস্ত সব রিফ্লেক্স, এই রিফ্লেক্স গুলো হচ্ছে যে নিউবর্নদের ক্ষেত্রে দেখা যায়, আর যেগুলো হচ্ছে কোনো এগুলো কিছু অ্যাবনর্মালিটি না, এগুলো নিউবর্ন থাকে। আর দেখো প্রত্যেকটার হচ্ছে ডিসঅ্যাপিয়ারের এজ আছে, মানে অত এজ অবধি যদি এই রিফ্লেক্স যদি দেখা যায় তাহলে বলবো নর্মাল। যদি তারপরে যদি দেখা যায় তো মানে ধরো 3 to 4 মান্থে হচ্ছে মোনো রিফ্লেক্স ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি দেখছি একটা 1 বছরের বাচ্চাকে ওরকম মোনো রিফ্লেক্স এর মতো যদি ওই সাডেনলি যদি হচ্ছে সেমি সিটিং থেকে হেডটাকে যদি ড্রপ করা হয়, আর দেখা যায় যে বেবির আর্মগুলো আবার এক্সটেনশন করছে বা অ্যাবডাকশন করছে, তাহলে কিন্তু আমি ওটাকে অ্যাজ এ নর্মাল অ্যাবনর্মাল হিসেবে ধরবো, নর্মাল বলবো না। তখন আমি জানবো চাইল্ডের মধ্যে নিশ্চয়ই কিছু অ্যাবনর্মালিটি দেখা গেছে, ঠিক আছে। তো এটাই গেল যে রিফ্লেক্স, বাট এটা যদি ওই রিফ্লেক্সে যদি কোনো নিওনেটের 3 to 4 মানে 1 month 2 month এরকম যদি দেখা যায়, তখন তাহলে normal। যে হচ্ছে যেটা জানি আমরা যে মোর রিফ্লেক্স 3 to 4 মান্থে ডিসঅ্যাপিয়ার হয়, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে দেখো প্রত্যেকটা রিফ্লেক্স, সেটা ব্লিঙ্কিং হোক, ব্লিঙ্কিং রিফ্লেক্স এর পর রুটিং রিফ্লেক্স, সাকিং রিফ্লেক্স, সোয়ালোইং, এগুলো সবই হচ্ছে নিউবর্নদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। টনিক নেক রিফ্লেক্স, গ্রাফস রিফ্লেক্স, মোরো রিফ্লেক্স, স্টেপিং রিফ্লেক্স, সুইমিং রিফ্লেক্স, ব্যাবিনস্কি রিফ্লেক্স, প্যারাসুট আর ডলস আই রিফ্লেক্স। আর হচ্ছে যে প্রত্যেকটারই কিন্তু ডিসঅ্যাপিয়ারের একটা করে এজ থাকে। হচ্ছে প্যারাসুট রিফ্লেক্স, এটা হচ্ছে যে কখনোই ডিসঅ্যাপিয়ার হবে না, ঠিক আছে। বাট বাকিগুলো দেখো, বাকি যেগুলো বলেছি সেগুলো সব ডিসঅ্যাপিয়ারের এজ আছে। ওকে। তো এটা হচ্ছে, তারপরে হচ্ছে সোয়ালোইং যে রিফ্লেক্স, এটা কিন্তু পার্মানেন্ট, সেটা কিন্তু ডিসঅ্যাপিয়ার হয় না। বা সাকিং রিফ্লেক্স কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়, সাকিং রিফ্লেক্স পার্মানেন্ট না। আমরা এই বড়রা আমাদের কি এরকম কোনো কিছু অবজেক্ট যদি মুখে দিয়ে আমরা কি সাক করি, করি না। বাট সোয়ালোইং রিফ্লেক্স কিন্তু আমাদেরও রাখতে হবে, যদি না থাকে তাহলে হচ্ছে যে এই রিফ্লেক্সটা কাজ করবে না, যেটা হচ্ছে খাওয়া দাওয়াতে সমস্যা হবে। তো সোয়ালোইং রিফ্লেক্সটা হচ্ছে পার্মানেন্ট হবে। বাকি রিফ্লেক্স যেগুলো বললাম সেগুলো কিছু কিছু আছে যেগুলো ডিসঅ্যাপিয়ারে, প্রত্যেকটা ডিসঅ্যাপিয়ারই এজ আছে। ওকে। এরপর ডিসকাশন করি ব্রেস্ট ফিডিং, ঠিক আছে। তো ব্রেস্ট ফিডিং এ হচ্ছে যে ফার্স্ট আছে যে ব্রেস্ট মিল্কের হচ্ছে টাইপস। তো টাইপস এর মধ্যে থাকছে কোলোস্ট্রাম, ট্রানজিশনাল মিল্ক, ম্যাচিওর মিল্ক, প্রিটার্ম মিল্ক, ফোর মিল্ক, হাইন্ড মিল্ক। তো ফার্স্ট হচ্ছে যে কোলোস্টাম। কোলোস্টামটা কি, এটা হচ্ছে যে আফটার বার্থের 3 to 4 ডেজে অফ আফটার বার্থে হচ্ছে যেটা পাওয়া যায় কোলোস্ট্রামটা। আর যেটা অ্যাপিয়ারেন্স হয় ইয়েলোইশ আর থিক থিক অ্যাপিয়ারেন্স হয়। আর এটা রিলেটেড অনেক মিথ আছে যে এটা খাওয়া খুব খারাপ, কিন্তু এই যে কোলোস্ট্রাম এটা হচ্ছে যে হাই ভাত হয়, নিউট্রিশন থাকে, এটা থাকে। তো দ্যাটস ওয়াই হচ্ছে কোলোস্ট্রাম হচ্ছে যে অ্যাজ এ নিউবর্নকে হচ্ছে দিতেই হবে। আর এটা হচ্ছে তাহলে এটা 3 to 4 ডেজ আফটার বার্থের পর সিক্রেট হয়, এটা অ্যাপিয়ারেন্স হয় অ্যাজ এ এটা হচ্ছে ইয়েলো আর থিক কালারের। নেক্সট থাকছে ট্রানজিশনাল মিল্ক। তো ট্রানজিশনাল মিল্কটা হচ্ছে যে 4 days to 10 to 14 days হচ্ছে কি হচ্ছে ট্রানজিশনাল মিল্কটা পাওয়া যায়। আর এটা হচ্ছে যে থিনার হয়, লাইট আর ইন কালার হয়, ঠিক আছে, এই ট্রানজিশন মিল্কটা।
নেক্সট থাকছে ম্যাচিওর মিল্ক। ম্যাচিওর মিল্কটা কি, যে এটা হচ্ছে 2 উইকস আফটার বেবি ইজ ডেলিভার, আর এর অ্যাপিয়ারেন্সটা কিছুটা হচ্ছে থিন হবে। তো যেটা কোলোস্ট্রাম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 3 to 4 ডেজ আফটার বার্থের পর দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইয়েলোইশ থিক কালার হচ্ছে। ট্রানজিশন মিল্ক যেটা, সেটা হচ্ছে 4 days to 10 to 14 ডেজে দেখা যাচ্ছে। এটা তাহলে হচ্ছে কোলোস্ট্রামের পর কি দেখা গেল, ট্রানজিশন মিল্ক যেটা হচ্ছে 4 days to 10 to 14 ডেজ দেখা যায়, এটা হচ্ছে থিনার হবে, লাইটার ইন কালার হবে। আচ্ছা, নেক্সট থাকছে ম্যাচিওর মিল্ক। তো ম্যাচিওর মিল্কটা কি, ম্যাচিওর মিল্কটা হলো এটা হচ্ছে 2 উইকস আফটার বেবি ইজ ডেলিভার। ডেলিভারির পরে হচ্ছে যে 2 উইকস পর হচ্ছে ম্যাচিওর মিল্কটা পাওয়া যায়, আর এটা হচ্ছে যে থিম হয়। আচ্ছা, নেক্সট থাকছে প্রিটার্ম মিল্ক। তো প্রিটার্ম মিল্কটা কি, যখন হচ্ছে প্রিটার্ম বেবি ডেলিভারি হয় তখন এই প্রিটার্ম মিল্কটা সিক্রেট হয়। নেক্সট থাকছে ফোর মিল্ক আর হাইন্ড মিল্ক। তো এই দুটো হচ্ছে বোঝা যাচ্ছে যে ফোর মিল্কটা আমরা জানি কি, এটা হচ্ছে অ্যাট দ্য স্টার্ট অফ ফিডিং এর হচ্ছে যে স্টার্টিং এ যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ফোর মিল্ক, যেটা অ্যাপিয়ারেন্স হয় অ্যাজ এ ওয়াটারি। আর হাইন্ড মিল্কটা কি, এটা হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ফিডে পাওয়া যায়, যেটা হচ্ছে থিক হবে, অ্যাপিয়ারেন্স হবে থিক। ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে তাহলে কোলেস্ট্রল যেটা হচ্ছে ইয়েলোইশ থিক কালারে, তারপরে পাওয়া যায় ট্রানজিশনাল মিল্ক, তারপর হচ্ছে যে 10 to 14 ডেজ এর পর হচ্ছে পাওয়া যায় কি ম্যাচিওর মিল্ক। আর হচ্ছে প্রত্যেকটা মিল্কের যেটা মানে ফার্স্ট যে মিল্কটা থাকে মানে সেটা একদম ডে 1 থেকে ফার্স্ট যে মিল্কটা পাওয়া যাবে সেটাকে বলা হয় ফোর মিল্ক, যেটা হচ্ছে স্টার্ট অফ দ্য ফিডিং এ পাওয়া যায়, এটা হচ্ছে বেবির মধ্যে তেষ্টা মেটায়, ওয়াটারি হয়। আর হাইন্ড মিল্ক যেটা, সেটা হচ্ছে এন্ড অফ দ্য ফিডে পাওয়া যায়, এটা হচ্ছে থিক হবে। তো এই গেল হচ্ছে টাইপস অফ ব্রেস্ট ফিডিং। এরপরে আছে যে ফিজিওলজি অফ ল্যাকটেশন। ওকে, তো ফিজিওলজি অফ ল্যাকটেশনে কি আছে যে ফার্স্ট ফার্স্ট দেখো যে হচ্ছে যে হাইপোথ্যালামাস। ঠিক আছে, তো হাইপোথ্যালামাসের হচ্ছে যে অ্যান্টেরিয়র পিটুইটারি আর পোস্টেরিয়র পিটুইটারি দুটো হরমোন সিক্রেট হয়, যেটা হচ্ছে যে এই ল্যাকটেশনটাকে হচ্ছে ল্যাকটেশনের জন্য হচ্ছে রেসপন্সিবল। তো হচ্ছে ফার্স্ট হচ্ছে যেটা আসে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে, হাইপোথ্যালামাসের অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে সিক্রেট হয় প্রোল্যাক্টিন, যেটা হেল্প করে মিল্ক প্রোডাকশনে, মিল্কটাকে প্রোডাক্ট হতে হেল্প করে অ্যান্টেরিয়র পিটুইটারি, হাইপোথ্যালামাস। আর পোস্টেরিয়র পিটুইটারি এটা থেকে সিক্রেট হয় হচ্ছে অক্সিটোসিন, যেটা হচ্ছে মিল্কটাকে ইজেকশন করতে হেল্প করে। মানে হচ্ছে ব্রেস্টে থাকার পরে হচ্ছে বেবি যখন সাক করবে তো বা তখন হচ্ছে তো মিল্কটাকে হচ্ছে তো সিক্রেট হওয়ার আগেও তো হচ্ছে মিল্ক তো হচ্ছে যে ফার্স্ট হচ্ছে ইজেক্ট হতে হবে, তো এই মিল্ক ইজেকশনে হেল্প করে অক্সিটোসিন। আর যে মিল্কটা যে হচ্ছে প্রডিউসড হবে বডিতে, সেটাতে হেল্প করে প্রোল্যাক্টিন। তো এটাতে বোথ হচ্ছে অ্যান্টিরিয়রি পোস্টেরিয়রি ইনভলভড আছে। আর সিক্রেট হয় এটা হচ্ছে হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাসে অ্যান্টিরিয়রি থেকে হচ্ছে সিক্রেট হয় প্রোল্যাক্টিন, আর পোস্টেরিয়রি থেকে সিক্রেট হচ্ছে অক্সিটোসিন। ওকে, এরপর থাকছে ব্রেস্ট ফিডিং ল্যাচ। তো এটা হচ্ছে যে কিছু হচ্ছে ব্রেস্ট ফিডিং ল্যাচের হচ্ছে প্রপার টেকনিক থাকে। যদি প্রপার টেকনিক যদি না যদি করা হয় তাহলে হচ্ছে বেবি কিন্তু জাস্ট হচ্ছে ব্রেস্টটাকে, হয়তো ব্রেস্টটাকে বেবি হচ্ছে সাফ করবে, বাট সে হচ্ছে ব্রেস্ট মিল্ক কিছু হচ্ছে পাবে না। তো এইটাই বলেছে ব্রেস্ট ফিডিং ল্যাচের হচ্ছে যে দুটো দেখো, দুটোই শো করেছে, একটা হচ্ছে ব্যাড ল্যাচ হয় আর একটা হচ্ছে গুড ল্যাচ হয়। তো গুড ল্যাচের হচ্ছে যে কি কি থাকলে আমরা বলবো যে এটা হচ্ছে গুড ল্যাচিং। ঠিক আছে, ব্রেস্ট ফিডিং শুধু হচ্ছে যে চাইল্ডকে মানে নিওনেট যে করছে সেটাই না, দেখতে হবে এখানে হচ্ছে প্রপার ল্যাচ টেকনিকটা ইউজ হয়েছে কিনা। প্রপার ল্যাচ যদি হয় তাহলে হচ্ছে বেবি কিন্তু ব্রেস্ট মিল্ক কিন্তু পাবে না। তো গুড ল্যাচের সাইনের মধ্যে থাকছে, প্রথমে হচ্ছে মাউথ থাকবে ওয়াইডলি ওপেন হয়ে, বড় মুখ করে থাকবে। তারপর হচ্ছে যে মাউথ অফ মোস্ট অফ এরিওলা কভার, মানে হচ্ছে যে মোস্ট অফ এরিওলা ব্রেস্টে সেটা হচ্ছে যে চাইল্ডের হচ্ছে যে কভার থাকবে মুখেতে, তো বাইরে থেকে শো হবে না। আর হচ্ছে কি যে চিন এগেনস্ট ব্রেস্ট, চিনসটা হচ্ছে যে এই যে চিন যেটা সেটা হচ্ছে চাইল্ড বেবি যে চিন সেটা ব্রেস্টের ওপর থাকবে। ঠিক আছে, তো গুড ল্যাটের এটা হচ্ছে তিনটে হচ্ছে সাইন। আচ্ছা, আর দেখো ব্যাড ল্যাচ কি কি বলেছে, দেখো যে দেখো ইমেজটা দেখেই বুঝতে পারবে, যেখানে হচ্ছে বেবির মাউথটা লিটিল ওপেন আছে, নিপিলটা হচ্ছে যে দেখা যাচ্ছে, এটা ফুললি কভার হয়নি। বাট দেখো গুড ল্যাচে কিন্তু কোনো অলটা কভার ছিল, কোনো রকম কোনো কিছু আনকভার ছিল না। আর হচ্ছে যে এখানে দেখো চিন ইজ নট এগেন ব্রেস্ট। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে যে ব্যাড ল্যাচ। তো এটাই গেল যে ল্যাচিং টেকনিক, যেগুলো হচ্ছে মেনটেন করতে হবে, না হলে প্রপারলি ব্রেস্ট ফিডিং হবে না। আর আফটার 6 মান্থ অব্দি অনলি ব্রেস্ট ফিডিং করা হবে। আর 6 মান্থের পর হচ্ছে যে বেবিকে হচ্ছে উইনিং এ রাখা হবে। ঠিক আছে।
নেক্সট থাকছে বেবি ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভ। তো এটার আরেকটা নাম হচ্ছে বিএফএইচআই। তো এই বিএফএইচআইটা 1991-এ এস্টাবলিশ হয়। আর এটা হচ্ছে যে দুজনার হচ্ছে যে বেবি ফ্রেন্ডলি বিএফএইচআই বা বেবি ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভ, এটা হচ্ছে দুটো হচ্ছে যে দুটো অ্যাসোসিয়েটেড আছে, একটা হচ্ছে ইউনিসেফ আর একটা হচ্ছে ডাব্লিউএইচও, দুটোই অ্যাসোসিয়েটেড আছে। আচ্ছা, তো এই বিএফএইচআই কি বলেছে যে সাকসেসফুল ব্রেস্ট ফিডিং করতে গেলে হসপিটালে কিছু পলিসি থাকবে বা কিছু স্টেপ থাকবে যেগুলো হচ্ছে মেনটেন করতে হবে প্রত্যেকটা হসপিটালে ফর সাকসেসফুল ব্রেস্ট ফিডিং এর জন্য। তো এটাতে হচ্ছে 10টা স্টেপে কি কি আছে। ফার্স্ট আছে যে এভরি ইনস্টিটিউট শুড হ্যাভ এ রিটেন ব্রেস্ট ফিডিং পলিসি। প্রত্যেকটা হসপিটাল বা অর্গানাইজেশনে তাদের একটা রিটেন একটা ব্রেস্ট ফিডিং পলিসি থাকবে, আর সবাই ওই ইনস্টিটিউটে সবাই ওটা জানবে। তো হচ্ছে ট্রেন স্টাফ টু ইমপ্লিমেন্ট দিস পলিসি। তো এই যে পলিসিটা তৈরি হবে সেটা রিলেটেড সমস্ত স্টাফকে ট্রেন করা হবে। তারপর আছে কি ইনফর্ম অল প্রেগনেন্ট মাদার অ্যাবাউট দ্য বেনিফিট অফ ব্রেস্ট ফিডিং। সমস্ত মাকে হচ্ছে ব্রেস্ট ফিডিং এর যে বেনিফিটটা সেটা হচ্ছে সেটা সম্পর্কে জানাতে হবে। নেক্সট আছে ইনফর্ম অল প্রেগনেন্ট মাদার অ্যাবাউট দ্য বেনিফিট অফ ব্রেস্ট ফিডিং আছে। আচ্ছা, তারপর আছে কি যে হেল্প দ্য মাদার টু স্টার্ট ব্রেস্ট ফিডিং উইদিন হাফ অ্যান আওয়ার অফ ডেলিভারি। তো হাফ অ্যান আওয়ার ডেলিভারির পরপরই হচ্ছে যে মাকে হেল্প করতে হবে ব্রেস্ট ফিডিং করানোর জন্য। এক্সপ্লেন দ্য বেস্ট টেকনিক অফ ব্রেস্ট ফিডিং। আচ্ছা, এরপর আছে কি যে নো ফুড অর ড্রিঙ্কস আদার দ্যান ব্রেস্ট ফিডিং। ব্রেস্ট ফিডিং ছাড়া অন্য কিছু দেওয়া যাবে না। নেক্সট আছে এনকারেজ দ্য প্র্যাকটিস অফ রুমিং ইন। রুমিং ইনটা কি যে হচ্ছে মা আর বাচ্চা একসাথে থাকবে। নেক্সট আছে যে এনকারেজ ব্রেস্ট ফিডিং অন ডিমান্ড। তো এগুলোর সাথে সাথেও হচ্ছে যে মাকে এনকারেজ করতে হবে যে অন ডিমান্ড হচ্ছে ব্রেস্ট ফিডিং দেওয়ার জন্য। নেক্সট আছে নো আর্টিফিশিয়াল টিট অর বেবিস। তো আর্টিফিশিয়াল কিছু টিট হচ্ছে যে বেবিসকে হচ্ছে ইউজ করা যাবে না। নেক্সট আছে ফোস্টার দ্য এস্টাবলিশমেন্ট অফ ব্রেস্ট ফিডিং সাপোর্ট গ্রুপ বা ইনফর্ম দ্য মাদার অ্যাবাউট ইট। তো ব্রেস্ট ফিডিং সাপোর্ট গ্রুপ যেটা আছে সেটাকে এই পলিসিটা সম্পর্কে সবগুলো সম্পর্কে হচ্ছে জানাতে হবে, আর তাদেরকেও এটা ফলো করতে হবে, ঠিক আছে। তো মেন কি হলো যে বিএফআই যে 10টা পলিসি যেটার মধ্যে থাকছে যে একটা প্রত্যেক হসপিটালে পলিসি থাকবে, সেটা সবাই জানবে, মাকেও ইনফর্ম করতে হবে ব্রেস্ট ফিডিং এর বেনিফিট কি সেটা নিয়ে। আর ও হচ্ছে উইদিন হাফ অ্যান আওয়ার ডেলিভারির মধ্যে ব্রেস্ট ফিডিং স্টার্ট করতে হবে প্রত্যেকটা হসপিটালে। আচ্ছা, নেক্সট আছে যে এক্সপ্লেন দ্য বেস্ট ফিডিং বেস্ট টেকনিক অফ ব্রেস্ট ফিডিং। যে টেকনিক গুলো আছে সেগুলো হচ্ছে যে মাকে হচ্ছে দেখাবো। আর এক্সপ্লেন দ্য টেকনিকের পর হচ্ছে কোনো বেবিকে ব্রেস্ট ফিড ছাড়া অন্য কোনো ফুড বা ড্রিঙ্কস কিছু দেওয়া হবে না। নেক্সট আছে এনকারেজ দ্য প্র্যাকটিস অফ রুমিং ইন। নেক্সট আছে এনকারেজ ব্রেস্ট ফিডিং অন ডিমান্ড। নেক্সট আছে নো আর্টিফিশিয়াল টু বেবিস। নেক্সট আছে ফোস্টার দ্য এস্টাবলিশমেন্ট অফ ব্রেস্ট ফিডিং সাপোর্ট গ্রুপ অ্যান্ড ইনফর্ম হচ্ছে যে দ্য মাদার অ্যাবাউট ইট। তো এই গেল বিএফআইচ এর হচ্ছে 10টা স্টেপ। নেক্সট আছে কেএমসি প্রসিডিওর। তো দেখো এখানে কাঙ্গারু পজিশনটা ইমেজে দেখো। তো ফার্স্ট হচ্ছে কাঙ্গারু পজিশনটা কি থাকে যে বেবিকে প্লেস করতে হবে বিটুইন দ্য মাদার ব্রেস্ট ইন অ্যান আপরাইট পজিশনে। তো আপরাইট পজিশনে হচ্ছে যে বেবিকে হচ্ছে মায়ের ব্রেস্টে হচ্ছে পজিশনটা দেবো। নেক্সট হচ্ছে হেডটা টার্ন করতে হবে ওয়ান সাইডে অ্যান্ড স্লাইডলি এক্সটেন্ডেড। ঠিক আছে, তো হেডটা আমি হচ্ছে যে স্লাইডলি এক্সটেন্ড হবে আর হচ্ছে টার্ন হবে ওয়ান সাইডে। আচ্ছা, হেডের পর থাকছে যে হিপটা। তো বেবি হিপটা হচ্ছে এখানে হচ্ছে ফ্লেক্স করতে হবে আর অ্যাবডাক্টেড ইন এ ফ্রগ পজিশন। দেখো চাইল্ডের বেবি যে পজিশনটা থাকবে অ্যাজ এ ফ্রগ লাইক, আর্মস থাকবে হচ্ছে ফ্লেক্স, ঠিক আছে। তাহলে হিপ হচ্ছে ফ্লেক্স হবে, অ্যাবডাক্টেড করবে লাইক এ ফ্রগ পজিশন, আর আর্মসটাও কিন্তু ফ্লেক্স থাকবে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে বেবিস অ্যাবডোমেন অ্যাট মাদার এপিগেস্ট্রিয়াম। বেবির যে অ্যাবডোমেন সেটা হচ্ছে যে মাদারের এপিগেস্ট্রিয়ামে। আর নেক্সট থাকছে যে সাপোর্ট বেবি ইমোশন, বেবি সাপোর্ট বেবি বটম। তো আর হচ্ছে যে তারপর নেক্সট হচ্ছে বেবি বটম দিয়ে এটা হচ্ছে সাপোর্ট দিতে হবে। তো পজিশনটা কি থাকছে যে প্লেস করব ইন বিটুইন ব্রেস্টের মধ্যে বেবিকে, তারপর হচ্ছে আপরাইট পজিশন দেব। বেবি হচ্ছে যে হেডটাকে সাইড করবে, এক্সটেন্ড করবো স্লাইডলি। আর বাদ বাকি যে হিপ আছে হিপও ফ্লেক্সড হবে, আর্মও ফ্লেক্সড হবে। আচ্ছা, এটাকে একটা ফ্রগ লাইক পজিশন দেওয়া হবে। আর বেবির অ্যাবডোমেনটা মাদারের এপিগ্যাস্ট্রিয়ামের উপর থাকবে, আর সাপোর্ট করতে হবে বেবি বাটনকে। ওকে। তো এই দেখো এই যে কেএমসি যে প্রসিডিওরটা বা সেশনটা, তো এটা যখনই স্টার্ট করব মিনিমাম এখানটাতে হচ্ছে টাইমিং থাকবে 1 আওয়ার। 1 আওয়ারে কম হচ্ছে যে এই কেএমসি দিয়ে কোনো লাভ নেই। তো মিনিমাম 1 আওয়ার হচ্ছে কেএমসি দিতে হবে। আর এটা বলেছে এটা ইন্ডিকেশন মোস্টলি কখন দেওয়া হয় যদি চাইল্ডের ওজন যদি কম থাকে।
তো যদি ইন্ডিকেশন যদি হচ্ছে 2000 গ্রামের যদি কম যদি থাকে, তখনই এই হচ্ছে কেএমসিটাকে হচ্ছে স্টার্ট করতে হবে। আচ্ছা, নেক্সট টপিক থাকছে পিএম। পিএম এর আরেকটা নাম হচ্ছে প্রোটিন অ্যালার্জি ম্যালনিউট্রিশন। তো এটা হচ্ছে ডিফাইন্ড অ্যাজ অ্যান ইনঅ্যাডিকুয়েট ইনটেক অফ প্রোটিন আর এনার্জি। তো আমরা যেটা আমাদের যেটা হচ্ছে একটা নর্মাল এজের যে চাইল্ডরা 5 বছর 7 বছর, তো সেই এজের চাইল্ডের যেটা প্রোটিন বা যতটুকু এনার্জি ইনটেক হওয়া দরকার, তো সেইটা যখন হবে না, তো সেই কন্ডিশনটাকে বলছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। তো দেয়ার ইজ আ ডেফিসিয়েন্সি, ইট ইজ ডিফাইন্স অ্যাজ দ্য ইনঅ্যাডিকুয়েট ইনটেক অফ প্রোটিন আর এনার্জি। তো যখন হচ্ছে প্রোটিন আর এনার্জিটাকে ইনটেকটা হচ্ছে কম হচ্ছে, ইনঅ্যাডিকুয়েট হচ্ছে, সেটাকে বলছে পিএম। আচ্ছা, আচ্ছা, এখানে একটা ডিসকাশন করি যে সার্কিট টেপ মেথডটা কি। তো সার্কিট টেপ মেথডটা দেখো, ইমেজটা দেখো, এইটা হচ্ছে এইটা হচ্ছে বেশিরভাগ চাইল্ড ক্লিনিকে পাওয়া যায়। যে এটা দেখো এমইউএসি চেক করার জন্য ইউজ করা হয়। এমইউএসিটা কি? মিড আপার আর্ম সার্কামফারেন্স। তো মিড আপার আর্ম সার্কামফারেন্স চেকের জন্য এই সার্কিট টেপটা হচ্ছে ইউজ করা হয়। তো এটা হচ্ছে ইউজ টু ডায়াগনোস ম্যাল নিউট্রিশন। আচ্ছা, তো দেখো এখানে মেনলি হচ্ছে 3টা কালার করা আছে, আর প্রত্যেকটা কালারই হচ্ছে লেভেল আছে। তো রেড হচ্ছে যে আপ টু 12.5 সেন্টিমিটার, ঠিক আছে। আর হচ্ছে ইয়েলো হচ্ছে 12.5 to 13.5 সেন্টিমিটার। সব এখানে সব মার্কিং দেওয়া আছে। আর গ্রিন হচ্ছে মোর দ্যান 13.5 সেন্টিমিটার। তো এইবার যদি কোনো চাইল্ডে তার নিড আপার আর্ম সার্কামফারেন্স চেক করে দেখা যাচ্ছে তার 14 সেন্টিমিটার আছে, তাহলে কি এটা হচ্ছে নর্মাল, এটা গ্রিন জোনে আছে, ঠিক আছে, নর্মাল। যদি দেখি যে এটা হচ্ছে 13 আছে, তো এটা হচ্ছে, এটাও কিন্তু এটা বর্ডার লাইনে আছে, তো চাইল্ডকে উইদিন সুপারভিশন এইসবে রাখতে হবে। তো এখানে হচ্ছে এটা হচ্ছে ইয়েলো, ইয়েলো জোনের মধ্যে হবে। এর ইয়েলো জোন হচ্ছে 12.5 to 13.5 সেন্টিমিটার। আর হচ্ছে যে যদি দেখি যে 9 সেন্টিমিটার 11 সেন্টিমিটার পাওয়া যায়, তাহলে সেটা হচ্ছে যে less than 12 সেন্টিমিটার, তো সেটা হচ্ছে রেড ইন্ডিকেট করছে, যেটাকে বলছে ওয়েস্টেড। তো এখানে হচ্ছে ইমিডিয়েটলি এখন দরকার আছে। তো এই গেল হচ্ছে সাকির টেপ মেথড। নেক্সট থাকছে কুয়াশিওকর। তো কুয়াশিওকরটা কি? কুয়াশিওকর হচ্ছে যে যখন হচ্ছে প্রোটিনটা ইনটেক যখন কম হয়, তখন সেটাকে বলছে যে কুয়াশিওকর, সেই কন্ডিশনটা, ঠিক আছে। তো যে সমস্ত চাই তাদের মধ্যে প্রোটিনের যখন ডেফিসিয়েন্সি থাকছে, তাহলে কুয়াশিওকর। তো এবার কি, প্রোটিনের যদি কম যদি কেউ যদি ইনটেক করে, তাহলে অ্যামাইনো অ্যাসিডও বডিতে হচ্ছে কম যাচ্ছে। তো সেইখান থেকে কি কি চেঞ্জেস দেখা যাচ্ছে সেটা দিয়েছে। তো সবার প্রথমে হচ্ছে মেন্টাল চেঞ্জেস হয়। বেবি খুব আম, হচ্ছে যে মানে কি হবে, রেস্টলেস হবে, এই ব্যাপারগুলো দেখা যাবে, অ্যাপাথি হবে। নেক্সট হচ্ছে কি দেখা যাবে, ফ্ল্যাগ সাইন। তো ফ্ল্যাগ সাইনটা কিরকম, এই যে হেয়ারটা ডিসকালারেশনটা হবে। তো এই হেয়ার ডিসকালারেশন মেনলি এগুলো সব প্রোটিন ডেফিসিয়েন্সির জন্যই হয়। স্প্যারস হেয়ার হবে, অ্যানিমিয়া হবে, রক্তে হিমোগ্লোবিন কমে যাবে। নেক্সট থাকছে যে মুন ফেস। তো বেবির হচ্ছে চাইল্ড দেখো এখানে হচ্ছে মেনলি হচ্ছে যে এই প্রোটিনটা হচ্ছে এখানে কমে যায়, এখানে হচ্ছে মেনলি বডিতে হচ্ছে চাইল্ডের ক্ষেত্রে হচ্ছে ইডিমা দেখা যায়। তো এইসবের জন্যই হচ্ছে মুন লাইকা ফেস দেখা যায়, স্কিন চেঞ্জেস হবে। আচ্ছা, ফ্যাটি লিভার দেখা যাবে, সোলেন অ্যাবডোমেন দেখা যাবে, আর হচ্ছে যে পায়েতে হচ্ছে সোয়েলিং অফ লেগ। তো এখানে হচ্ছে ইডিমা দেখা যাবে। তো মেনলি কোয়াশিওকর মানি হচ্ছে সেখানে প্রোটিন কম থাকবে। আর প্রোটিন কম থাকলে তার সেখানে হচ্ছে হেয়ার চেঞ্জেস হবে, যেটাকে বলছে ফ্ল্যাগ সাইন। ফেসে হবে হচ্ছে মুন ফেস। এছাড়া হচ্ছে সোয়েলিং অফ লেগ দেখা যাবে, যেটাকে বলছে ইডিমা। স্কিন চেঞ্জেস, মেন্টাল চেঞ্জেস, ফ্যাটি লিভার, সোয়ালেন অবডোমেন, অ্যানিমিয়া, স্প্যারসিয়ার, এগুলোকে হচ্ছে দেখা যাবে। তো দেখো এটা হচ্ছে স্কিন আছে, স্কিনটাকে দেখো, স্কিনটা, এটার নাম হচ্ছে ফ্ল্যাকি পেন ডার্মাটোসিস। যেটাকে হচ্ছে দেখালো যে স্কিন চেঞ্জেস যেগুলো হয়, মেনলি প্রোটিন কম থাকছে তাই হচ্ছে। আর একটা থাকছে হেয়ারে। হেয়ারে থাকছে কি, ফ্ল্যাগ সাইন, মানে হচ্ছে হেয়ারের যে কিছুটা ব্যান্ড সেগুলো হচ্ছে ডিসকালারেশন হয়েছে, ঠিক আছে, ব্ল্যাক হেয়ার বাট কিছু এরকম ডিসকালারেশন এসব দেখা যাবে। তো এটাই হচ্ছে যে ফ্ল্যাগ সাইন। নেক্সট থাকছে ম্যারাসমাস। তো আগে দেখলাম যে কোয়াসিওকর মানেই সেখানে প্রোটিন কম ছিল, আর ম্যারাসমাস মানে হচ্ছে সেখানে, এখানে হচ্ছে এনার্জিটা মেনলি হচ্ছে এনার্জি এখানে কম থাকবে, ঠিক আছে। তো যে এই এটা এটা এটাতে কি হয় ম্যারাসমাসে, এখানে মেনলি হচ্ছে এনার্জি, এই সমস্ত কেসিয়াল ক্যালোরি এইসব যেহেতু ইনটেক যেহেতু কম হয়, তো এখানে মেনলি যে সাবকিউটেনিয়াস যে বডির যে ফ্যাট, বডিতে এখানে প্রচুর প্রচুর ফ্যাট লস হয়। ওখানটাতে যেমন প্রোটিন লস হচ্ছিল, বাট এখানটাতে কি লস হবে, ফ্যাট, ঠিক আছে। তাহলে মেনলি হচ্ছে ম্যারাসমাস মানি সেখানে হচ্ছে যে কি লস হবে, ফ্যাট লস হবে।
সিভিয়ার হচ্ছে যে সাবকাট টিস্যু বা ফ্যাট যেগুলো, সেই ফ্যাট লেয়ার গুলো লস হবে। তো এবার সাবকাট টিস্যু যেহেতু লস হচ্ছে মুখেতে, তাই হচ্ছে যে মুখটা দেখো কিছুটা হচ্ছে যে আম, আগেটা যেমন হচ্ছে মুন ফেস দেখা যাচ্ছিল, এটাকে বলে যে মাঙ্কি ফেস, ওল্ড এজ লাইক লুক দেখা যাবে, যেহেতু হচ্ছে সাবকাট টিস্যু হচ্ছে বেরিয়ে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে, তাই হচ্ছে কিছুটা ফেসটা কিছুটা ওল্ড এজ টাইপের দেখা যাবে, থিন হবে অ্যান্ড বনি ফেস দেখা যাবে, লিপস লিপস যেগুলো সেগুলো ক্লিয়ারলি ভিজিবল হবে, আর পুয়ার গ্রোথ হবে। ঠিক আছে, তো হচ্ছে ম্যারাসমাস জাস্ট অপোজিট কুয়াশিওকর। কুয়াশিওকরটাকে আমরা দেখছিলাম এডিমা থাকে, বাট এখানে এডিমা খুব একটা পাওয়া যায় না, এখানে মেনলি সাবকাট ফ্যাটটা লস হয় বলে ওই যে হচ্ছে মাঙ্কি ফেস বা হচ্ছে ওল্ড এজ লুক এগুলো হচ্ছে দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা। আর এটা তাহলে হচ্ছে এখানে হচ্ছে ফ্যাটটা লস হয়, আর যেখানে হচ্ছে কুয়াশিওকর এখানে মেনলি হচ্ছে প্রোটিন লস হয়। ওকে, তো এই গেল সব ফিডিং এর মধ্যে। আচ্ছা, এবার নেক্সট টপিক থাকছে হাইপোথার্মিয়া। আচ্ছা, তো হাইপোথার্মিয়াটা কি, যেটা হচ্ছে নর্মাল হচ্ছে টেম্পারেচার, যেটা একটা চাইল্ডের নর্মাল টেম্পারেচার বা নিওনেটের যে নর্মাল টেম্পারেচার সেটা হলো 36.5 to 37.5 ডিগ্রি সেন্টিগ্রেড। 36.5 to 37.5 ডিগ্রি সেন্টিগ্রেড এটা হচ্ছে নর্মাল। এটা হচ্ছে একটা নর্মাল টেম্পারেচার চাইল্ডের। আচ্ছা, এবার কি বলেছে, ডব্লিউএইচও ক্লাসিফিকেশন অফ হাইপোথার্মিয়া ইন দ্য নিউবর্ন। তো দেখো হাইপোথার্মিয়া তিনটে ক্যাটাগরি করেছে, মাইল্ড হাইপোথার্মিয়া, মডারেট হাইপোথার্মিয়া আর সিভিয়ার হাইপোথার্মিয়া। তো আমরা দেখলাম হাইপোথার্মিয়া মানে যখন যে টেম্পারেচার 36.5 ডিগ্রি সেন্টিগ্রেডের হচ্ছে কম আসবে। তাহলে এবার মাইল্ডটা কত বলেছে, 36 to 34 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই স্ট্রেসটাকে বলছে কোল্ড স্ট্রেস। ঠিক আছে, তো 36 to 36.4টা হচ্ছে যে মাইল্ড হাইপোথার্মিয়া, মডারেটটা হচ্ছে 32 to 35.9, আর সিভিয়ারটা হচ্ছে less than 32 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি মডারেট যদি হয় এটা ডেঞ্জারাস, আর এখানে হচ্ছে ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে। আর সিভিয়ার হাইপোথার্মিয়া যেটা, সেটা হচ্ছে less than 32 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানটায় হচ্ছে কি আউটলুক গ্রেড অ্যান্ড হচ্ছে যে স্কিল কেয়ার ইজ আর্জেন্টলি নিডেড, এখানটাতে আর্জেন্ট কেয়ার দিতে হবে। তো এখানে হচ্ছে 32 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে কমে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো হাইপোথার্মিয়ার ক্লাসিফিকেশন হচ্ছে তিনটে, মাইল্ড, মডারেট, সিভিয়ার। মাইল্ড 36 to 36.4, মডারেট 32 to 35.9, আর সিভিয়ারে হচ্ছে less than 32 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর থাকছে কজেস অফ হাইপোথার্মিয়া। তো হাইপোথার্মিয়া কজেস এর মধ্যে থাকছে যে লার্জ বডি সারফেস এরিয়া পার ইউনিট অফ বডি ওয়েট। তো হচ্ছে যেহেতু চাইল্ডদের হচ্ছে নিওনেটদের তাদের বডি সারফেস এরিয়াটা অনেক বেশি হয় অ্যাকর্ডিং টু হচ্ছে বডি ওয়েট ওয়াইজ। নেক্সট হচ্ছে ডিক্রিজ অ্যামাউন্ট অফ সাবকাট ফ্যাট অ্যান্ড ব্রাউন অ্যাডিপোজ টিস্যু, ব্রাউন অ্যাডিপোজ টিস্যু আর সাবকাট ফ্যাট কমে যায় ইম্যাচিওর থিন স্কিন থাকার জন্য, আর এক্সেসিভ হিট লসের জন্য। তো এগুলো হচ্ছে কজেস অফ হাইপোথার্মিয়া। নেক্সট থাকছে সাইন অ্যান্ড সিমটম। তো হচ্ছে হাইপোথার্মিয়া কি হচ্ছে, পেরিফেরি গুলো সব ঠান্ডা হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে কি মেনলি হচ্ছে হাইপোথার্মিয়া হলে ওই ব্লাড সার্কুলেশনের প্রবলেম হচ্ছে, তো যার জন্য অ্যাক্রোসাইনাসিস, পেরিফেরাল সাইনাসিস দেখা যাবে, কোল্ড এক্সট্রিমিটি হবে, পুয়ার ফিটিং হচ্ছে, চাইল্ড হচ্ছে খেতে চাইবে না, অ্যান্ড দ্যাটস ওয়াই এই অ্যাক্রোসাইনাসিস এইসবের জন্য রেসপিরেটরি ডিস্ট্রেস দেখা যাবে। ট্যাকিপনিয়া করবে, বেবি এটাকে কভার করার জন্য ট্যাকিপনিয়া করে বেশি বেশি অক্সিজেন নেওয়ার চেষ্টা করবে, আর একটা হচ্ছে ওয়েট লস। তো এগুলো থাকছে সাইন অ্যান্ড সিমটম অফ হাইপোথার্মিয়া। হাইপোথার্মিয়া হলে অ্যাক্রোসাইনাসিস বা পেরিফেরাল সাইনাসিস, পুয়ার ওয়েট গেইন, পুয়ার ফিটিং, তারপর হচ্ছে যে কোল্ড এক্সট্রিমিটি, ট্যাকিপনিয়া, রেসপিরেটরি ডিস্ট্রেস এগুলো হচ্ছে দেখা যাবে। তো ম্যানেজমেন্ট হচ্ছে চাইল্ডকে এখানে ইনকিউবেটরের মধ্যে রাখতে হয় 50% হিউমিডিটি, আর আফটার বার্থে ডেলিভারি রুমে আমার টেম্পারেচার হবে 25 to 28 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে হচ্ছে দ্য লিঙ্ক ইন দ্য ওয়ার্ম চেন ইনক্লুড, এখানে একটা ওয়ার্ম চেন এটাকে হচ্ছে মেনটেন করতে হবে, ফ্রম দ্য ডেলিভারি রুম থেকেই হচ্ছে এটাকে মেনটেন করতে হবে। এখানে টোটাল 10টা স্টেপ আছে, তো এগুলো করলে হচ্ছে যে বেবিকে হচ্ছে হাইপোথার্মিয়া থেকে প্রিভেন্ট করা যেতে পারে। কি আছে, ফার্স্ট আছে ওয়ার্ম ডেলিভারি রুম, যে ডেলিভারি রুমে বেবি হচ্ছে হবে সেটাকে ওয়ার্ম রাখতে হবে। বেবি আফটার বার্থের পর ইমিডিয়েট ড্রাই করতে হবে, মায়ের সাথে বাচ্চার ইমিডিয়েট স্কিন টু স্কিন কন্ট্যাক্ট করতে হবে, বা হচ্ছে উইদিন হাফ অ্যান আওয়ার বা উইদিন 30 মিনিটের মধ্যে বেবিকে ব্রেস্ট ফিড করতে হবে। নেক্সট আছে পোস্টপোন বাথিং অ্যান্ড উইগিং অফ দ্য নিউবর্ন।
হচ্ছে যে বাথিংটাকে হচ্ছে পোস্টপোন হচ্ছে যে করতে হবে, অ্যান্ড কোনো একটা উইঙ্গিং উইঙ্গিং যেগুলো সেগুলোকে ওয়েট করে সেগুলো হচ্ছে সব পোস্টপোন করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট ক্লথিং পরাতে হবে, বেডিং পরাতে হবে, কিপিং মাদার আর বেবি টুগেদার, ওদেরকে একসাথে রাখতে হবে, ওয়ার্ম রেসিটেশনে হচ্ছে রাখতে হবে, আর একটা হচ্ছে ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস দিতে হবে সমস্ত স্টাফেদের, আর একটা হচ্ছে ওয়ার্ম ট্রান্সপোর্টেশন। তো ডেলিভারি রুমটা গরম রাখলাম, বাচ্চা হওয়ার পর ইমিডিয়েটলি গরম করলাম, তারপর ড্রাই করলাম, তারপর মায়ের সাথে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট করে বেস্ট ফিডিং করতে হবে। বেবিকে কোনো রকম কোনো স্নান করানো যাবে না, অ্যাপ্রোপ্রিয়েট তাকে হচ্ছে জামা কাপড় পরাতে হবে, আর মার বাচ্চাকে একসাথে রেখে রাখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে যে রিসাসিটেশন, যেটা যদি করতে হয় সেটাকে ওয়ার্ম ওয়েতে করাতে হবে। আর নেক্সট থাকছে যে ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস দিতে হবে সবাইকে, আর ওয়ার্ম ট্রান্সপোর্টেশন, তো ডেলিভারি রুম থেকে যেখানেই বেবিকে ট্রান্সপোর্টেশন করা হবে সেই সময় হচ্ছে ওয়ার্ম চেনটাকে হচ্ছে মেনটেন করতে হবে। আচ্ছা, তো এই গেল হচ্ছে হাইপোথার্মিয়া। এবার হচ্ছে কিছু কোশ্চেন সলভ করি। তো ফার্স্ট আছে, দ্য নর্মাল অ্যাক্সিলারি টেম্পারেচার রেঞ্জ ফর এ নিউবর্ন ইজ, অপশন এ আছে 35 to 36.4 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন বি 36.5 to 37.5 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন সি 37.6 ডিগ্রি সেন্টিগ্রেড টু 38 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, অপশন ফোর থাকছে 34 to 35 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে কোশ্চেনে হচ্ছে নর্মাল এক্সিলারি টেম্পারেচারটা জানতে চেয়েছে নিউবর্নের। তো অপশন এ থাকছে যে 36.4 to 35.5, অপশন বি 37.5 to 36.5, অপশন সি 37.6 to 38, আর অপশন ডি 34 to 35। তো এটা আমরা দেখলাম অলরেডি যে নর্মাল টেম্পারেচার 36.5 to 37.5 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। আচ্ছা, আর 36.5 যদি কম হয় সেটাকে বলছে হাইপোথার্মিয়া। তাহলে হচ্ছে এটাতে রাইট অ্যান্সার হবে অপশন বি। অপশন বি হবে এটা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আছে রিফ্লেক্স থেকে। তো দ্য রুটিন রিফ্লেক্স ইন এ নিউবর্ন ইজ এলিসিটেড বাই, অপশন এ লাউড সাউন্ড নিয়ার দ্য ইয়ার, অপশন বি স্ট্রোকিং দ্য কর্নার অফ দ্য মাউথ অর চিক, অপশন সি প্লেসিং এ ফিঙ্গার ইন দ্য বেবিস পাম, অপশন ডি হচ্ছে যে হোল্ডিং দ্য বেবি আপরাইট উইথ ফিট টাচিং সারফেস। ওকে, তো হচ্ছে যে রুটিন রিফ্লেক্স কোনটা, এটাও হচ্ছে যে ডিসকাশন করেছি। তো ফার্স্ট হচ্ছে লাউড সাউন্ড নিয়ে দেওয়ার, কানের কাছে একটা জোরে সাউন্ড দেওয়া, অপশন বি আছে যে মাউথে হচ্ছে যে স্ট্রোক করা। আচ্ছা, অপশন সি আছে যে ফিঙ্গারটা হচ্ছে যে বেবির হাতের হাতের ওপর দিয়ে দেওয়া, যেটাকে আমরা জানি যে পামার রিফ্লেক্স, অপশন সি তো হবে না। অপশন ডি আছে যে হোল্ডিং দ্য বেবি আপরাইট উইথ ফিট টাচিং সারফেস, আরেকটা আছে যে বেবিকে আপরাইট ধরে হচ্ছে যে ওই ফ্লোরে টাচ করিয়ে বেবিকে যদি দাঁড় করিয়ে রাখি, ঠিক আছে। তো রুটিন রিফ্লেক্সটা আমরা অলরেডি দেখেছি, যে রুটিন রিফ্লেক্সটা কিরকম হয়। এটা হচ্ছে রুটিন রিফ্লেক্স, বেবিকে হচ্ছে সাইড অফ দ্য মাউথ যদি টাচ করা হয়, এই দেখো সাইড অফ দ্য মাউথ যদি টাচ করে তাহলে হচ্ছে বেবি হচ্ছে সেইটার দিকে টানটা হচ্ছে হেড করবে, বা এই হেডটাকে হচ্ছে সেই দিকে হচ্ছে টার্ন করবে। তো রুটিন রিফ্লেক্সে দেখো অপশন বি এটাই বলেছে যে স্ট্রোকিং দ্য কর্নার অফ দ্য মাউথ অর চিক। তো এইটাই হচ্ছে যে রুটিন রিফ্লেক্স, যদি স্ট্রোক করা হয় কর্নার অফ দ্য মাউথ অথবা চিককে, তাহলে হচ্ছে বেবি হচ্ছে সেদিকে হচ্ছে হেডটা টার্ন করবে। লাউড সাইড নিয়ে দেয়ার, এটা রাইট অ্যান্সার হবে না। অপশন সি যেটা প্লেসিং এ ফিঙ্গার ইন দ্য বেবিস মাউথ, তো এটা আমার কাছে হবে না। নেক্সট আছে অপশন ডি, যেখানে হচ্ছে হোল্ড দ্য বেবি আপরাইট উইথ টাচিং সারফেস, তো এটা হচ্ছে যে আমরা এটা ওই ডান্সিং সাইনটা চেক করার জন্য ইউজ করি। তো এটাতে হচ্ছে অপশন বি হবে রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে যে হাইপোথার্মিয়াতে তাহলে দেখলাম যে 36.5 টু 37.5 হচ্ছে যে এটার হচ্ছে নর্মাল টেম্পারেচার। তো এই 36.5 এর যখনই বিলো হয়, এই 36.4 বা যাই হোক এটা হলেই তখন কিন্তু বলা হবে যে হাইপোথার্মিয়া।